নমস্কার। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, অর্থাৎ শর্টকাটে এমএস ওয়ার্ড যাকে বলা হয়। আজকের এই ভিডিওটা থাকবে হোম ট্যাবের উপর। ট্যাব জিনিসটা কি? ট্যাব জিনিসটা হলো, আগে একটু পরিচয় করে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে। মাইক্রোসফট ওয়ার্ডটা কি? মাইক্রোসফট ওয়ার্ড হলো একটা ডকুমেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারস। এমএস অফিসটা কি? এমএস অফিস হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ। এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট অ্যাক্সেস, এরকম ধরনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা প্যাকেজ হলো এমএস অফিস। তো এমএস অফিসের যে পার্টটা আমরা আজকে স্টার্ট করছি, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডে কী করি? আমরা বিভিন্ন রকম ডকুমেন্ট ডিজাইন করি, অর্থাৎ ডকুমেন্ট লিখি, টাইপিং করি সেই লেখাটাকে আমরা বিভিন্ন রকম স্টাইল চেঞ্জ করি, অর্থাৎ ফন্ট ক্যাটাগরি বলা হয় ওটাকে। ফন্ট ক্যাটাগরি চেঞ্জ করি, ফন্টের স্টাইল চেঞ্জ করি, ফন্টের লুকিং চেঞ্জ করি, কালার চেঞ্জ করি। সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা পিকচার ইনসার্ট করতে পারি, আমরা শেপ ইনসার্ট করতে পারি, স্মার্ট ওয়ার্ডার ইনসার্ট করতে পারি, সেগুলো বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করতে পারি, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফগুলোকে বানাতে পারি, লাইন স্পেসিং করতে পারি, ফরম্যাট পেন্টার ইউজ করতে পারি, অনেক রকম কাজ করতে পারি। এছাড়া টেবিল ইনসার্ট করতে পারি। মেলিংস ট্যাবের মধ্যে মেল মার্জ বলে অপশান আছে। আমরা একই ধরনের প্যারাগ্রাফকে একাধিক রিসিপিয়েন্টের জন্য, মানে একাধিক গ্রাহকের জন্য, একাধিক ব্যক্তির নামে সেই জিনিসটা বানিয়ে ফেলতে পারি এই একই রকমভাবে মেল মার্জের মাধ্যমে। এরকম ধরনের আরও অনেক অপশান আছে, সেটা আমরা একে একে শুরু করছি আজ থেকে। ট্যাব জিনিসটাকে বলছিলাম। ট্যাব জিনিসটা হচ্ছে এই যে মাথার উপর যে অপশান রয়েছে, এগুলো ট্যাব। এই যে হোয়াইট কালার যে এরিয়াটা আছে, এটা হচ্ছে টেক্সট এরিয়া, যেখানে আমরা টাইপ করব আর টাইপ হবে। এছাড়া এরপরে যে অপশনগুলো থাকছে, এই যে পার্টটা আছে, চওড়া মতো পার্টটা, এই পার্টটাই কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় রিবন। রিবনের মধ্যে কি থাকে? রিবনের মধ্যে থাকে অপশনস। এগুলো সব হচ্ছে অপশনস। আর এগুলো থাকে ট্যাব। প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা অপশান সাজিয়ে রাখা আছে। অর্থাৎ রিবনের মধ্যে উপরের দিকে যে ট্যাবগুলো থাকে, ট্যাবগুলো ইউজ করলে আমরা ট্যাবগুলো যখন ক্লিক করছি, একটা পর একটা অপশানে চলে আসছে। এই অপশানগুলো একটা পার্টে চলে আসছে। শুধু কি অপশানগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে না, অপশানগুলো একটা গ্রুপ ডিভিশন করা থাকে। অপশান গ্রুপ বলা হয়। যেমন এই যে ফন্ট লেখা আছে, ফন্ট অপশান গ্রুপ, এটা আমি হোম ট্যাবে আছি। ফন্ট অপশান গ্রুপে এই পার্টটা, এই অপশানগুলো আছে। প্যারাগ্রাফ অপশান গ্রুপ, স্টাইলস অপশান গ্রুপ, এডিটিং অপশান গ্রুপ, অনেক রকম আছে। ইনসার্ট ট্যাবটা চলুন। ইনসার্ট ট্যাবে পেজেস অপশন গ্রুপ, টেবিলস অপশন গ্রুপ, ইলাস্ট্রেশন অপশন গ্রুপ, অ্যাডিংস অপশন গ্রুপ, এরকম ভাবে প্রত্যেকটা আমি যখন ট্যাবে ক্লিক করছি, দেখছি প্রত্যেকটা অপশন এরকম বক্স নিয়ে বানানো আছে। বক্সের মধ্যে একটা প্যাকেজ টাইপের করা আছে। এখানে নিচের দিকে অপশনের নাম শো করছে। ঠিক আছে? এই অপশনটা কেন দেওয়া থাকে? এটা থাকে পরিচয় করার জন্য, মানে খোঁজার জন্য। হয়তো আমি একটা রুমে বসে আছি, আমার পাশের রুম থেকে, পাশের কেবিন থেকে আমার একজন কলিগে জিজ্ঞেস করছে, ভাই আমি একটা জিনিস লিখেছি, এই লেখাটা কালার চেঞ্জ করতে পারছি না, কীভাবে কালার চেঞ্জ করব? আমি জিজ্ঞেস করবো, তুমি কি সেটা এমএস ওয়ার্ডেই লিখেছো? বলে, হ্যাঁ ভাই আমি এমএস ওয়ার্ডে লিখেছি। আমি কীভাবে কালার চেঞ্জ করব? আমাকে বুঝিয়ে দাও, তুমি এসো। আমি সেই মুহূর্তে হয়তো দরকারি একটা কাজ করছি, সেই মুহূর্তে উঠে আসতে পারছি না। আমি আমার কেবিন থেকেই গলা তুলে তাকে বলতে পারি, আচ্ছা তোমার এমএস ওয়ার্ড কি সেখানে খোলা আছে? বলে, হ্যাঁ এমএস ওয়ার্ড তো খোলাই আছে, আমি তো খুলেই টাইপ করেছি। তাহলে এক কাজ করো, আমি বললাম, তাহলে এক কাজ করো, তুমি হোম ট্যাবে ক্লিক করো। হ্যাঁ করেছি, ওকে। এরপর তুমি যাও ফন্ট অপশন গ্রুপ খুঁজে বার করো। নিচে দেখো ফন্ট লেখা আছে, কোনো একটা জায়গায় খোঁজো। কিছুক্ষণ পরে আমার বন্ধু বলল যে, হ্যাঁ এই তো আমি ফন্ট পেয়ে গেছি। যে হ্যাঁ, ফন্ট যখন গ্রুপ খুঁজে পেয়ে গেছো, তখন দেখো সেখানে একটা অ্যালফাবেট লেখা আছে এ, তার নিচে একটা রেড কালার সাইন দেওয়া আছে। বলে, হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ, তুমি ওইভাবেই ওই অপশন থেকে তুমি কালারটা চেঞ্জ করতে পারবেই। তুমি আগে তোমার টেক্সটকে সিলেক্ট করো, তারপরে তুমি ওই এর পাশে একটা ছোট্ট একটা অপশন আছে ড্রপ ডাউন অ্যারো, সেখানে ক্লিক করো, সেখানে তুমি যে কোনো কালার চয়েস করো, সেই কালারটা হয়ে যাবে। অর্থাৎ আমি আমার একজন কলিগ বা বন্ধুকে এমন একটা জিনিস বলে দিলাম যেটা সে পারছিল না। কেন পারলাম? কারণ এই অপশনগুলো আমি তাকে আলাদা করে বলে দিলাম যে তাকে কোন ট্যাবে যেতে হবে, তাকে কোন গ্রুপে যেতে হবে। সে অতি সহজে জিনিসটা খুঁজে পেয়ে গেল। তার এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন কীভাবে অ্যাডভান্টেজ, এই সুবিধে রাখি বুঝতে পারলেন এই জিনিসটা। এবার দেখা যাক আমি কিছু একটা টাইপ করুন। ধরা যাক আমি এখানে লিখছি ইন্ডিয়ান আর্মি। এই লেখাটাকে আমি চেঞ্জ করব। কিভাবে করব? প্রথমে আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এইবার আপনাদের বোঝাচ্ছি যে কি করে কোনো একটা লেখাকে আমরা সিলেক্ট করতে পারি। মাউসের দুটো বাটন থাকে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন। তো লেফট বাটনটাকে প্রেস করে রেখে আমরা যদি কার্সারটা রাইট সাইড মানে ডান দিকে থাকে, মাউস এর
লেফট বাটন বাঁ দিকের যে সুইচটা সেটাকে চেপে ধরে রেখে আমরা ডান দিক থেকে বাঁ দিক যাব। আর যদি দেখি কার্সারটা বাঁ দিকে আছে তাহলে মাউসের ওই বাঁ দিকের বাটনটা, ঠিক আছে, লেফট বাটন ধরেই কিন্তু ক্লিক হয় বা সিলেক্ট হয়। কার্সার যদি বাঁ দিকে থাকে তাহলে আমরা ওই বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাব। আমি করে দেখাচ্ছি। ধরা যাক কার্সারটা বাঁ দিকে আছে, আমি ক্লিক করলাম, এসছি। এবার বাঁ দিক থেকে ডান দিকে যাবো, কীভাবে যাবো? নর্মাল ক্লিক করলে কার্সারটা আমার যে কোনো জায়গাতে কিন্তু এসে যাবে। তো আমি যেখান থেকেই লেখাটা শুরু করেছি সেখানে আমি ক্লিক করলাম, কার্সার দেখতে পাচ্ছি সেখানে ব্লিঙ্ক পড়ছে, মানে কার্সার সেখানে চলে গেছে। এবার আমি কী করব, মাউসটাকে ঠিক সেই জায়গায় রাখবো, রেখে মাউসের বাঁদিকের যে সুইচটা আছে অর্থাৎ লেফট বাটন ওটাকে প্রেস অ্যান্ড হোল্ড চেপে ধরে রাখবো। তারপর মাউসটাকে আস্তে আস্তে মুভ করব লেফট টু রাইট, মানে বাঁদিক থেকে ডান দিকে। সিলেকশন করে ফেলেছি। এই ওখানে একটা ছোট একটা অপশান চলে আসে শর্টকাট হিসেবে, ঠিক আছে, আমি এটাকে করলাম না। আমি আরও বেশি অপশান দেখাবার জন্য আমি ফন্টের যে অপশান গ্রুপ সেটাকে আমি ব্যবহার করছি। কীভাবে করছি? এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছি, এই যে বক্সটা আছে এটা হচ্ছে আমার ক্যাটাগরি, ফন্ট ক্যাটাগরি বক্স। তো খুলছি, ফন্ট ক্যাটাগরি বক্সটা খুললাম, ফন্ট ক্যাটাগরি বক্সটা খুলে ফেলেছি। এবার আমি কোথায় যাব? এবার আমি যাচ্ছি, এতগুলো অপশান আছে এখানে। আমার যে রুলারটা আছে এটাকে আমি আস্তে আস্তে নামাচ্ছি, দেখা যাচ্ছে এখানে অনেক স্টাইল আছে, অনেক, যেটা ভালো লাগে আমি সেটাই রাখবো। আমি মাঝে মাঝে বাংলাতেও লেখালেখি করি, তাই এখানে বাংলা হরফ দেখতে পাচ্ছেন। বাংলা হরফ সবসময় থাকবে না, আমি ফন্ট ইনস্টল করছি গুগল থেকে। বাংলা বাংলা ফন্ট পাওয়া যায়, তো সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি ফন্টটা, তারপর সেটাকে আমি ইনস্টল করে নিয়েছি, যার ফলে আমি এখানে ফন্টের কিছু বাংলা ক্যাটাগরি দিতে পাচ্ছি। তো ম্যাক্সিমাম আমি ইংলিশটা আমি পেয়ে যাবো, এতগুলো রকম রয়েছে, যেটা পছন্দ আমি রাখলাম। ধরা যাক আমি এইটা রাখতে চাইলাম, রাখলাম, এসে গেছে। ঠিক তার পরের বক্সে যেটা আছে এটা হচ্ছে নাম্বারিং, নাম্বারটা দেখা যাচ্ছে। তো এটা কি ফন্ট সাইজ, নিচে দেখতে পাবেন ফন্ট সাইজ। ধরা যাক আমার এখানে নাম, কোনো একটা অপশানের নাম দেখাচ্ছে না, সেটা আমি কি করে জানতে পারবো যে অপশানের নামটা কি? আমার হয়তো নোটসে লেখা আছে সেই নামটা, কিন্তু এখানে নামটা খুঁজে পাচ্ছি না। ডায়েরি থেকে আমার নোটস লেখা আছে, সেই নামটা খুঁজে পাচ্ছি না। নামটা কি করে খুঁজে পাবো? আমার যে অপশানে ডাউট আছে যে এটা কিসের আইকনে বুঝতে পারছি না, সেই আইকনটার ওপর আমি মাউসটাকে রাখবো, ক্লিক করবো না কিন্তু রাখবো, জাস্ট মাউস পয়েন্টারটা সেখানে রাখবো, রেখে দিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছি নিচে ফন্ট সাইজ দেখাচ্ছে, মানে এই আইকনটা হচ্ছে ফন্ট সাইজ অপশানের আইকন। তো ক্লিক করব। ক্লিক যখন করব তখন দেখতে পাবো এখানে আমার অনেকগুলো রয়ে গেছে, মানে নাম্বারিং রয়েছে। যে নাম্বারিংয়ে ক্লিক করব আমার ফন্টের সাইজটা কিন্তু সেটা হচ্ছে, দেখো হয়ে গেছে। ঠিক তার পাশের দুটো রয়েছে, একটা একটু বড় সাইজের এ আর একটা ছোটো সাইজের এ, হালকা করে রাখছি। তাও কি দেখাচ্ছে? ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। তো এখানেও এইগুলো ইউজ করে আমি কোনো রকম লেখাকে ছোট বড় করতে পারি। আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। বড় করছি, পাশেরটা দিয়ে ছোট করছি। এবং আপনারা বলতে পারেন যে এখানে দুটো অপশান কেন, একটা থাকলেই তো হতো। এইখান দিয়েও করা যাচ্ছে, আবার এটা দিয়েও করা যাচ্ছে, দুটো দরকার কি? যে কোনো একটাই রাখলে হতো না? না, নিশ্চয়ই দরকার আছে। কি দরকার আছে দেখাচ্ছি। এই মুহূর্তে আমার ফন্টের সাইজ কত? 26। ওকে, আমি এটাকে বাড়াতে চাইলাম, কত হলো? 28। আবার কমাতে চাইলাম, পাশের এইটাকে ক্লিক করলাম, এখন হয়ে গেলো আবার 26-এ ফিরে এলো, মানে 26-28 এই দুটোর মধ্যে ঘোরাফেরা করছে। ধরা যাক আপনাকে এমন একটা ডকুমেন্ট বানাতে হবে, সেইখানে আপনি একটা ফন্টের সাইজটা চেঞ্জ করতে চাইছেন, দেখা যাচ্ছে সেখানে যদি 26 হয় অর্থাৎ 26 হয়, ফন্টের সাইজটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তো আপনি বাড়িয়ে ফেললেন, দেখা গেল সেটা 28 হয়ে গেল, সেটা কিন্তু ধরা যাক বেশি হয়ে গেল। আপনার অ্যাকচুয়ালি যা দরকার 27টাই আপনার দরকার। আপনি কি করে পাবেন? আপনি কিন্তু এই অপশানগুলো দিয়ে কিন্তু কোনো দিন আপনার পছন্দ মতো নাম্বার কিন্তু ইউজ করতে পারবেন না। কীভাবে পারবেন? এই যে এখানে অপশানটা রয়ে গেছে এই বক্সটার মধ্যে পাবেন কীভাবে? আমি এখানে ক্লিক করলাম, দেখুন সিলেক্ট হয়ে গেছে 28, 28 রয়েছে, 28টাকে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে গেলো, ব্লু কালার হয়ে গেছে, মানে লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কিবোর্ড থেকে টাইপ করলাম 27 অর্থাৎ 27 টাইপ করলাম, তারপর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল। অর্থাৎ বুঝতে পারলেন, আমি যদি ম্যানুয়াল এডিট করতে চাই, কোনো নাম্বার আমি পুট করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই অপশানটা ইউজ করতে হবে। আর যদি আমি নর্মালি মানে অটোমেটিক্যালি জিনিসটা করতে চাই যে বাড়ছে কমছে, তখন আমাকে এই অপশানটা ইউজ করতে হবে। আমি করতে পারি, আমি এটা থেকেও করতে পারি, আবার এটা দিয়েও করতে পারি, দু রকমই রেখে দিয়েছে মাইক্রোসফট কোম্পানি। যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন। তারপরে রয়েছে এই অপশানটা,
চেঞ্জ কেস অপশান। এই চেঞ্জ কেস অপশানটা কি? আমরা জানি যে এই ইংরাজি বর্ণমালায় দু ধরনের অক্ষর আছে, একটা বড় হাতের একটা ছোট হাতের, তাই কি না? মানে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স। তো আমরা এর কম্বিনেশনটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এই চেঞ্জ কেস অপশানটা আমরা ব্যবহার করব। কীভাবে করব দেখাচ্ছি। ক্লিক করব। ক্লিক করে দেখুন লেখাগুলো লক্ষ্য করুন, যে লেখাগুলো ঠিক যেরকম দেখতে সেরকম লেখা কিন্তু হয়ে যাবে। প্রথমটা আছে সেন্টেন্স কেস, ভালো করে লক্ষ্য করুন, এসটা ক্যাপিটাল আছে আর বাকিটা স্মল আছে, তাই কি না? হ্যাঁ। তো এইভাবে আমরা কি করে করব দেখা যাক। আমি সেন্টেন্স কেসে ক্লিক করলাম, দেখা যাক চেঞ্জ হলো না। না, হবে না তো, কারণ আমি লেখাটা তো সেন্টেন্স কেসেই আছে। আই এটা আমার ক্যাপিটালে আছে, বাকি যেটা দেখা যাচ্ছে এটা স্মল আছে। তো সেন্টেন্স কেসে এমনিতেই আমরা নর্মাল সেন্টেন্স কেসে ইংরাজি লিখি, তো সেরম হয়ে গেছে, তো আমার চেঞ্জ হলো না। তারপরটাই যাবো লোয়ার কেস। দেখতে পাচ্ছেন লোয়ার কেস লেখাটাও কিন্তু সবকটা স্মল লেটারে আছে, তাই না? একটাও লেটার এখানে কিন্তু ক্যাপিটালে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা টোটালটাই লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার বানিয়ে ফেলবে। ক্লিক করে দেখি সত্যি কাজ করছে কিনা। ক্লিক করলাম, হ্যাঁ হয়ে গেছে। তারপরটা যাওয়া যাক। তারপরে আমি দেখতে পেলাম আপার কেস লেখা আছে। তো এই যে আপার কেস লেখা আছে, এই আপার কেসটা লেখাটা কিরকম আছে? পুরোটাই ক্যাপিটাল, মানে পুরোটাই বড় হাতের অক্ষর আছে। ক্লিক করলাম, এসে গেল। পরেরটা যাচ্ছি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। লেখাটা দেখুন প্রত্যেকটা ওয়ার্ড, তিনটে ওয়ার্ড আছে ছোট্ট এই সেন্টেন্সটায়, তিনটে ওয়ার্ড আছে। তিনটে ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আছে। তার মানে এর মানে হলো আমরা যদি এইটাকে ব্যবহার করি, অপশানটাকে আমরা ক্লিক করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল হয়ে যাবে। ক্লিক করে দেখা যাক কাজটা করে কিনা। ক্লিক করলাম, কাজটা কিন্তু হলো, বাহ। তারপরটা কি আছে? তারপরটা টুগল কেস। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের আর একটা কিন্তু নাম আছে টাইটেল কেস। আগের অন্যান্য ভার্সন যেগুলো ছিল সেটাতে এই নামটা অন্যরকম ছিল, টাইটেল কেস। ব্যাপারটা একই, সেন্টেন্সেস লোয়ার কেস আপার কেস ছিল, তার সঙ্গে ছিল টাইটেল কেস। টাইটেল কেসটাই নাম পরিবর্তন করে এসে গেছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, যা ভালো করেছে করেছে, তার কাজ তোমার হচ্ছে। তারপরটা কি আছে? টুগল কেস। টুগল কেস কিন্তু একদম উল্টোটা। উল্টো মানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যেটা আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের প্রথমটা দেখতে পাচ্ছি, যেমন আমরা ক্যাপিটাল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল আছে, বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। টুগল কেস ঠিক উল্টোটা, বিপরীত, তাই কি না? দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ছোট হাতের অক্ষর হয়ে গেছে, আবার পরে আবার বড় হাতের অক্ষর, আবার ছোট দিয়ে শুরু, আবার বড় দিয়ে শেষ। তো ফার্স্ট যেটা লেটারটা আছে সেটা আমার স্মল লেটার্স, অ্যান্ড দেন তারপর যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব ক্যাপিটাল লেটার্স হয়ে গেছে। ক্লিক করে দেখি হয়ে গেল। আমি আগের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছি, আমি সেন্টেন্স কেসে নিয়ে গেলাম। আমি যদি চাই আমি এই স্টাইলটা একটু মোটা কালিও করে দেবো, লেখাটা একটু মোটা, থিকনেসটা একটুখানি বাড়াবো। একটা বোল্ড বলে অপশন আছে, এই যে দেখতে পাচ্ছি, বোল্ডে ক্লিক করলাম। বোল্ড হচ্ছে না, একটু কনফিউশন হয়ে যাচ্ছে, হচ্ছে না কেন? আসলে এই যে স্টাইলটা আছে এটা অলরেডি বোল্ড হয়েই আছে, তো এটা আর বোল্ড হতে পারবে না। আমি স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করলে সহজ করে বুঝতে পারবেন। এই স্টাইলটাতে হবে। ক্লিক করলাম, সিলেক্ট করা তো আছেই। আমি যখন বোল্ড করছি তখন এটা আমি বোল্ড করা ছিল বলে বোল্ড হয়ে দেখালো। আমি বোল্ডটা অফ করলাম, ক্লিক করলি অন, ক্লিক করলি অফ। আবার করে দেখাচ্ছি, বিতে ক্লিক করছি তখন বোল্ড হয়ে গেল, আবার বিতে ক্লিক করছি অফ হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু অন, আবার এটাতেই অফ। ক্লিক করলে অন, ক্লিক করলে অফ, অন্য কোথাও যেতে হবে না। তার পাশে আছে আই ইটালিক্স। একটু লেখাটা একটুখানি হেলে যাবে, ডান থেকে একটু হেলে যাবে, এটা লেখা স্টাইল আর কিছু না। ক্লিক করলাম, দেখুন হয়ে গেছে। আবার ইটালিক্সে ক্লিক করলাম, আবার আগের অবস্থা ফিরে এলো। এবার আমি ইউতে ক্লিক করছি, ইউ মানে আন্ডারলাইন। ইউতে ক্লিক করলাম, দেখা যাক আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে,
কিন্তু এটাও কপি পেস্ট হলো, কিন্তু লেখাটা কপি পেস্ট হলো না, লেখার ফরম্যাটটা কপি পেস্ট হলো। লেখাটা যেরকম কালার চেঞ্জ করেছিলাম, স্টাইল চেঞ্জ করেছিলাম, সাইজ চেঞ্জ করেছিলাম, আন্ডারলাইন দিয়েছিলাম, সেই জিনিসটা এটা কি ফরম্যাট বলা হয়, লেখার ফরম্যাট, সেই লেখার ফরম্যাটটা কিন্তু নিচের লেখাটায় চলে এলো, লেখাটা কিন্তু এলো না। তার জন্য কেন এলো না, তার জন্য আমি ফরম্যাট পেন্টার যেহেতু ইউজ করেছি তাই আসেনি। ঠিক আছে, লেখা দুটো আমি এবার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অফ করে দিলাম। পুরো লেখাটাকে সিলেক্ট করে অফ করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, এবার আমি লেখাটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম। এবার আমি অন্য কিছু লিখছি, দেখুন H2SO4, নিচের দিকে আর একটা জিনিস লিখছি, এগুলো চেনা চেনা লাগছে। হ্যাঁ, লেখাগুলো চেনা চেনা লাগছে, কিন্তু লেখার স্টাইলটা চেনা চেনা লাগছে না। এইভাবে তো আমরা পড়িনি। হ্যাঁ, এইভাবে তোমরা পড়িনি। আমরা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, কেমিস্ট্রিতে আমাদের খুবই পরিচিত একটা অ্যাসিড। তো H2SO4 লেখাটা এইভাবে আসে না, কীভাবে আসে দেখা যাক। 2টা আর 4টা একটু নিচের দিকে থাকে, তাই তো। 2টাকে আমি সিলেক্ট করলাম, 2টাকে সিলেক্ট করে আমি এই যে x/2 এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, দেখুন লেখাটা এসে গেছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখুন নিচের দিকে নেমে গেল, এসে গেছে। আচ্ছা, এবার এই যে 4টা লেখা আছে, 4টাকে সিলেক্ট করলাম, 4টাকে সিলেক্ট করে x/2 আবার নিচের দিকে অপশনটা ক্লিক করছি, সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম, সাবস্ক্রিপ্ট নিচের দিকে নেমে গেল, এসে গেছে। তো H2SO4 লেখাটা এখন এসে গেল। এবার আমি ইউজ করব সুপারস্ক্রিপ্ট। কি আমরা ইউজ করছি দেখুন, A2B2 এটা কিন্তু অ্যালজেব্রা চলে এসেছে, অর্থাৎ বীজগণিত, মানে A² - B² লিখতে চাইছে। তো A2 তো পাশে থাকে না, 2 তো উপরে থাকে, স্কোয়ার তো মাথার বই থাকবে। তার জন্য কি করতে হবে, সিলেকশন করব 2টাকে, তারপরে x/2 যেটা আছে তার ঠিক পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা লেখা আছে সুপারস্ক্রিপ্ট, ক্লিক করলাম, দেখুন উপর থেকে উঠে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, পরেরটা, পরে 2টাকে সিলেক্ট করলাম, করে আবার এটাতে ক্লিক করলাম, দেখুন আবার উপর থেকে উঠে গেল, ঠিক না। তো এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট। মনে রাখবেন, সাব মানে নিচে, তাই না। আমরা যখন স্টেশনে যাতায়াত করি, আমরা সাবওয়ে, হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন আমরা দেখতে পাই না, সাবওয়ে কি প্ল্যাটফর্মের নিচের দিক দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে অন্যদিকে যেতে পারছি। অবশ্যই লাইন পারাবার করা ভীষণ ঝুঁকিপূর্ণ, সেই জন্য আমরা সাবওয়ে অবশ্যই ইউজ করব। কোনো স্টেশনে যেখানে ওভারব্রিজ আছে অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করবেন, আর সাবওয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, ঠিক আছে। তাই হোক, একটু অন্যরকম কথা বলে ফেলেছিলাম, সরি। ঠিক আছে, এবার আমি করছি যে জিনিসটা সাবস্ক্রিপ্ট মানে সাবওয়ে নিচে দিয়ে যায়, তাই তো। হ্যাঁ, নিচে দিয়ে যায়। তো আমি সাবস্ক্রিপ্ট দিয়ে লেখাটাকে নিচের দিকে নামালাম, যে লেখাটাকে নিচে দিকে নামালাম, আমার সাবস্ক্রিপ্ট এখনো সিলেক্ট হয়ে দেখা যাচ্ছে। আর সুপারস্ক্রিপ্ট, সুপার মানে বুঝতে পারছেন, সুপার পাওয়ার, এই কথাটার সময় খুবই পরিচিত। সুপার মানে স্পেশাল, মানে অতিরিক্ত। তো এই জিনিসটা হলো ওপরে, একটু সবার উপরে যাবে, সে সুপার সবার উপর আছে। ঠিক আছে, তো সুপারস্ক্রিপ্ট জিনিসটা আমি ব্যবহার করব। এইভাবে মনে রাখবেন, সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো লেখাকে নিচের দিকে নামানোর জন্য, সাবওয়ে কথাটা মনে রাখবেন। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো লেখাটাকে ওপর দিকে পাঠানোর জন্য। সুপার যেহেতু, সুপার মানে হায়ার পোস্ট, তো সেরকমভাবে জিনিসটা মনে রাখবেন। সাবস্ক্রিপ্ট মানে নিচে, আর সুপারস্ক্রিপ্ট মানে কিন্তু হাই, মানে উপরে যাবে। হচ্ছে এন্টার মারবো, এই লেখাটা কেন আছে, এবার আমি এন্টার মারবো। দেখতে পাচ্ছি লেখাটা কার্সারটা কিন্তু ছোট হয়ে আছে, কেন হয়ে আছে, সুপারস্ক্রিপ্ট সিলেক্ট হয়ে আছে। মনে রাখবেন, ক্লিক করে কাজ করবেন, ক্লিক করে কিন্তু অফ করবেন। ক্লিক করলাম, অফ হয়ে গেল। যেমন ধরুন আমরা একটা ফাঁকা ঘরে ঢুকলাম, সেখানে ঘরটা অন্ধকার ছিল। তো অন্ধকার যখন ছিল, সেই ঘরটা আমি যখন ঢুকলাম, ঢুকে আমি রেস্ট করব, আমি লাইট পাখা চালালাম, আমি রেস্ট করলাম, তারপর যখন বেরিয়েছি লাইট পাখা বন্ধ করে যাচ্ছি, তাই তো করি বাড়ির মধ্যে। হ্যাঁ, আমি এখানেও সেটা করলাম, মানে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করলাম। এন্টার মেরে পরের লাইনে যখন এলাম, সেখানে আমরা সুপারস্ক্রিপ্ট জিনিস বা সাবস্ক্রিপ্ট যে জিনিসটাকে ব্যবহার করেছি, ক্লিক করে অফ করে দেব, অফ করে দিয়েছি। ঠিক আছে, ওকে। এইবার আমি দেখাবো হাইলাইটার কোথায় থাকে এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। হাইলাইটার হচ্ছে এই যে এ আর বি আর সাথে একটা তুলির চিহ্ন, এই যে আইকনটা, এটা হচ্ছে হাইলাইটার। পাশে একটা ছোট্ট অ্যারো আছে, অ্যারোটাকে ক্লিক করলে ড্রপডাউন বক্স খুলবে, সেখানে নানা রকম কালার থাকবে। আমরা যে কোনো কালারই হাইলাইটারের জন্য সিলেক্ট করতে পারি। ধরা যাক এটা ইয়েলো থাকে, আমি গ্রিন চাইছি, গ্রিনে ক্লিক করলাম, তখন হাইলাইটার হয়ে গেল। কীভাবে ব্যবহার করব, আমি হাইলাইটারে ক্লিক করব, ক্লিক করার পরে যার উপর দিয়ে দরকার ঠিক তার উপর সিলেক্ট করব। আমার কিন্তু হাইলাইটার এখনো হয়নি। এরপর আমি জাস্ট সিলেক্ট করলাম, শুধুমাত্র সিলেক্ট করলাম, তারপর হাইলাইটারে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো হাইলাইটার ব্যবহার করার প্রক্রিয়া এটাই। প্রথমে সিলেক্ট করবেন, তারপর হাইলাইটারে গিয়ে যে রংটা রাখতে চাইছেন সেই রংটা ক্লিক করবেন, সেটা হয়ে যাবে।
তো আমি হাইলাইটারটা আবার আগের অবস্থায় ফিরে আনতে চাই, মানে টেক্সট কিছু হাইলাইট করা আমার প্রয়োজন নেই। তো আমার সিলেকশনটা আরেকবার লাগবে, আরেকবার করে ফেলেছি সিলেকশন করে হাইলাইটারে গেলাম, এখানে আমি ব্যবহার করলাম নো কালার। নো কালারে আবার আগের অবস্থায় ফিরে গেল, মানে হাইলাইটার কোনো রং আর ব্যবহার করলো না। এরপর আমি আসছি বুলেটস অ্যান্ড নাম্বারিং। এই যে বুলেটস, দেন এটা হচ্ছে নাম্বারিং। কিভাবে আমরা এটা করব দেখা যাক। এই যে বুলেটস রয়েছে, বুলেটসে কি করে কাজ করি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই মুহূর্তে দরকার নেই। সিলেকশন করলাম, সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ বা ব্যাকস্পেস সুইচ ব্যবহার করলে আমি এটাকে ডিলিট করে ফেলতে পারবো। ডিলিট করে ফেলেছি। এবার আমি দেখাচ্ছি কি করে আমরা বুলেটস এর নাম্বারিং ব্যবহার করব। বুলেটস নরমালি এই যে আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক মারলেই আমার একটা বুলেট চলে এলো। আমি কিছু লিখলাম, ধরুন রেড লিখলাম, এন্টার মারলাম, তারপরে গ্রিন লিখছি, লিখে এন্টার মারছি, একটার উপর একটা বুলেট চলে আসছে। গ্রিন লিখে যখন আমরা এন্টার মারবো আমার পরে বুলেটটি চলে আসবে। ধরুন আর কিছু লেখার দরকার নেই, তখন আমি কি করব, এই যে ব্ল্যাঙ্ক অবস্থা, মানে আমি এখন কিছু লিখিনি, গ্রিন লিখেছি, গ্রিন লেখার পর যখন এন্টার মেরেছি পরে বুলেট চলে এসেছে, আমি এইখানে আর একবার এন্টার মারবো কিছু না লিখে, দেখা যাক কি হয়, বুলেটটা কিন্তু চলে গেল। এবার যদি আমি কিছু লিখি অন্য কোনো কথা, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বুলেটস আর নাম্বারিং সেখানে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, মানে বুলেটটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো সিঙ্গেল এন্টার মিন্স বুলেটস কন্টিনিউ, ডাবল এন্টার মিন্স বুলেট ক্যান্সেল। একটা এন্টার মারলে বুলেটস চলে আসবে, মানে পরবর্তীকালে বুলেট চলে আসবে, আর যদি দুটো এন্টার মারি তাহলে বুলেটটা ক্যান্সেল হয়ে যাবে। কিছু না লিখে এন্টার মারলেও বুলেটটা ক্যান্সেল হয়ে যাবে। ধরা যাক আমি এখানে ক্লিক করলে এই যে বুলেটটা চলে আসছে, এটা ব্ল্যাক কালার ডট আসছে, এটা বাই ডিফল্ট আসে, এইটা আমি রাখতে চাইছি না, আমি অন্য কিছু সিম্বলকে ব্যবহার করতে চাইছি বুলেট হিসেবে। কীভাবে সেটা করব, আমি ব্যাকস্পেস দিয়ে বুলেটটাকে মুছে দিলাম। এবার চলে গেলাম বুলেটের ঠিক পাশে একটা ছোট্ট একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ক্লিক করলাম, এখানে এতগুলো বুলেট দেখতে পাচ্ছি। এই বুলেটগুলো কিন্তু আমি অন্যান্য ডকুমেন্টে ব্যবহার করেছি বলেই রয়ে গেছে, মানে এগুলো কিন্তু রিসেন্ট ডকুমেন্ট, রিসেন্ট ইউজড হয়েছে এগুলো। তো আমি এখান থেকে আমি চাইলে এখান থেকে নিতেই পারি, সেটা কোনো কথা নয়, কিন্তু আমি চাইছি এইগুলো ধরা যাক আমার পছন্দ হচ্ছে, আমি অন্য রকম চাইছি। নিচের দিকে নেমে যাবো, ডিফাইন নিউ বুলেট একটা অপশান আছে, ডিফাইন নিউ বুলেট যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করব। ডিফাইন নিউ বুলেটে ক্লিক করার পরে এই যে বক্সটা চলে এসেছে, এখানে আমি সিম্বল জিনিসটা ব্যবহার করতে পারছি। সিম্বলে ক্লিক করব, দেখুন সিম্বল এসে গেছে। তো এই যে সিম্বলটা এসে গেছে, সিম্বল লাইব্রেরি, এখান থেকে আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, নানা রকম ফন্টের ক্যাটাগরি আছে, যেটা আপনার পছন্দ দেখতে পাচ্ছেন। আমি যেগুলো চেঞ্জ করছি একটা পর একটা, আমার কিন্তু নানা রকম লেটার হতে পারে, কোনো রকম সিম্বল হতে পারে, কোনো রকম ম্যাথমেটিক্সের কোনো রকম সিম্বল দেখা যাচ্ছে, অনেকগুলো রয়েছে। এই সবকটাই কিন্তু আমি বুলেট হিসেবে ইউজ করতে পারি। এগুলো সিম্বল দিয়েও আনা যায়, কিন্তু যেহেতু আমি বুলেটসের অপশানের মধ্যে ঢুকে মানে সিম্বলের অপশানটাকে ক্লিক করেছি, সিম্বল সুইচটাকে বাটনটাকে ক্লিক করেছি, তাই এইগুলো কিন্তু বুলেট হিসেবেই ইউজ করা যাবে, এগুলো কিন্তু বুলেট হিসেবেই ব্যবহার হবে। আমি নিচের দিকে যাচ্ছি, ওয়েবটিংস উইংটিংস অনেক রকম আমি সিম্বল পাবো, এরকম সিম্বলিক বুলেট অনেক রকম রয়েছে, আমি তার মধ্যে একটা পছন্দ করছি। ধরা যাক আমি পছন্দ করলাম এই হাতটাকে, ঠিক আছে, এই যে দেখাচ্ছে একটা হাতের আঙুল দেখাচ্ছে এরকম, এটাকে পছন্দ করলাম, আমি ওকে করব। ওকে করার পর দেখতে পেলাম যে আমার কিন্তু এই স্টাইলটা চলে এসেছে। আমি এটারও কিন্তু আমি রং পরিবর্তন করতে পারি। কি হবে, আমি এর রংটা চেঞ্জ করব, কালো রং আছে, আমি অন্য রং চাইছি, আমি কি করে রংটা পাল্টে দেবো, সোজা চলে যাবো ফন্ট, আমি ওকে করবো না, কিন্তু ওকে আমি এখন করব না, আগে চলে যাবো সিম্বলে গিয়ে একটা সিম্বল চয়েস করলাম, ওকে করলাম। তারপর যদি চাই এই রংটা পরিবর্তন করব তাহলে চলে যাবো ফন্টে ক্লিক করব, এতগুলো স্টাইল চলে এসেছে। এইখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে, এই অপশানগুলো আমার টেক্সটের ক্ষেত্রে ইউজ করি, সেটা আমি দেখাবো, সবকটি দেখাবো, কোনোটাই ছাড়বো না। আগে দেখে নিন আমি যেটা করছিলাম সেইটা, মানে যদি ফন্ট কালার চেঞ্জ করতে চাই, এই যে ফন্ট কালার আমি এখান থেকে চয়েস করলাম, আমি রেড কালার রাখতে চাইছি, রেড কালার রাখলাম। আমি যদি আন্ডারলাইন রাখতে চাইছি বুলেটসের ওপর, তাহলে আন্ডারলাইনটাও ইউজ করতে হবে, দেখুন কালার হয়ে গেছে, আন্ডারলাইনটা চলে এসেছে। আমি যদি চাই আন্ডারলাইনের রংটাও চেঞ্জ করব, ঠিক আছে, আন্ডারলাইন কালার অপশনটা আছে, আমি এখানে আন্ডারলাইন রংটা চেঞ্জ করলাম, আমি এখানে গ্রিন কালার দিলাম, সবুজ রং বেছে নিলাম, তো আমার এখানে সবুজ রঙের লাইন চলে এসেছে। আমি যখন ওকে করছি দেখতে পাচ্ছি আমার কিন্তু যেরকম চলে এসেছে, লেখাটা দেখা যাচ্ছে। আমি যখন ওকে করলাম আমার কিন্তু বুলেটসটা চলে আসবে, ঠিক আছে। বুলেটটা কিন্তু এলো না, কেন এলো না, তার কারণ হচ্ছে আমি এই বুলেটটা নিশ্চয় আমার সাপোর্ট নিচ্ছে না। তো দেখা যাক, আর একবার চেষ্টা করি, ক্লিক করেছি, হ্যাঁ
এবার কিন্তু সাপোর্ট নিল। অনেক সময় একেবারে বুলেট চলে আসে, অনেক সময় দ্বিতীয়বার আপনাকে চেষ্টা করতে হবে। দ্বিতীয়বার চেষ্টা করবে মানে যদি দেখতে পান যে রিসেন্ট লাইব্রেরিতে চলে এসেছে, খুব ভালো কথা, ক্লিক করলাম চলে এলো, ঠিক আছে। আবার অনেক সময় হতে পারে আপনি এটা এসে গেছে কিন্তু ক্লিক করার সময় হয়তো ভুল করে এটা ক্লিক করেছেন বা এটা ক্লিক করেছেন, তখন দেখবেন সেই বুলেটটি ব্যবহার হয়ে যাচ্ছে, এই বুলেটটা কিন্তু আসবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ক্লিক করবেন, আবার দেখে নেবেন বুলেটটা যেখানে আছে সেখানে ক্লিক করেন, বুলেটটা চলে এসেছে। আগের মতো করে আমি লিখছি রেড, আবার লিখছি গ্রিন, দেখুন লেখাটা চলে আসছে, এন্টার মারছি, বুলেটটা চলে এলো। আর একটা এন্টার মারবো, যেটা আমি আগে বলেছিলাম, এন্টার মারলে পরবর্তীকালে বুলেটটা চলে আসে। আমি যদি কিছু না লিখে আর একটা এন্টার মারি, বুলেটটা কিন্তু চলে যাবে, দেখুন চলে গেছে, বুলেটটা চলে গেছে। আচ্ছা, এর আগে বললাম যে এখানে আমি আরো কিছু অপশন আছে যেটা আমি দেখাতে চাই, তবে সেটা আমি দেখাচ্ছি। ধরে যাক আমি ক্যাপস লক অন করলাম, কিবোর্ড থেকে ক্যাপস লক অন করলাম, অন করে আমি লিখছি ইন্ডিয়া। যেহেতু আমি ক্যাপস লকটা অন করে রেখেছি, কিবোর্ডের ক্যাপস লক সুইচটা অন করে রেখেছি, তাই আমি এখন যাই লিখবো তাই আমার এখানে ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর হয়ে যাবে। একটু বড় করছি, সিলেকশন করলাম, না এখান থেকে আমি করব না, আমি শুধু সিলেক্ট করে রাখবো। করে এই যে ফন্ট আছে এখানে অপশনগুলো আমি দেখিয়ে দিয়েছি, একটা নতুন জায়গায় যাচ্ছি, এই যে ধারে একটা ছোট্ট একটা অ্যারো পয়েন্ট রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম চলে এলো। এটা আরও বেশি অপশানের জন্য ইউজ হয়, কারণ দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আছে। এতগুলো অপশান যদি এখানে রাখা যায়, একদম মানে রিবনটা পুরো ট্রাফিক জ্যামে লেগে যাবে, তো রাখা সম্ভব নয়। তো এর ভেতরে অপশানটা থাকে, কোথায় দেখাচ্ছি আরবার দেখাচ্ছি, আমি যখন সিলেকশন করে নেবো, সিলেকশন করার পরেই আমি এই যে পয়েন্টটা, ছোট পয়েন্টটা যেখানে আমি ক্লিক করব, দেখুন আমার পয়েন্টটা এখানে এসে গেছে তো, হ্যাঁ এসে গেছে। তো এইখানে আমি স্টাইল চেঞ্জ করছি, দেখুন আপনি নিচে প্রিভিউ দেখতে পাবেন, স্টাইল চেঞ্জ করলাম, এখান থেকে বোল্ড ইটালিক রেগুলার যে স্টাইলটা রাখতে চাই রাখলাম, এখান থেকে আমি স্টাইলটা চেঞ্জ করলাম। আমি ডবল ক্লিক করেছি বলে বন্ধ হয়ে গেল, আর একবার করছি, সিলেকশন করলাম, ফন্টে গেলাম, আগের অবস্থায় ফিরে এলাম, এখান থেকে স্ট্রাইক আউট করছি, দেখুন স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। আপনি এইখানে প্রিভিউ দেখতে পাবেন, ওকে করলে কিন্তু এইখানে জিনিসটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। স্ট্রাইক আউট অফ করে দিলাম, ডাবল স্ট্রাইক আউট, দুখানা স্ট্রাইক আউট অফ করলাম, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমি এখান থেকেও করতে পারি, ঠিক আছে। আমি এখন অফ করলাম, স্মল ক্যাপস, ঠিক আছে, এটা কোন কাজ করবে না, কারণ এটা তো আমি এইখানে অপশানে চেঞ্জ কিস অপশান দিয়ে ব্যবহার করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি জিনিসটাকে ওকে করলাম, দেখুন এখানে আমি ফন্ট কালার চেঞ্জ করতে পারি, কিন্তু এখানে অপশানটা দিয়ে দিয়েছে, এই যে আমার সিলেকশন করেই আছে, এখানে দেখিয়ে দিচ্ছে আন্ডারলাইন স্টাইল, অন্য একটা আন্ডারলাইন স্টাইল দিলাম, আন্ডারলাইন কালারটা চেঞ্জ করলাম, রং পরিবর্তন, দেখুন এখানে হয়ে গেছে, ওকে করলাম, দেখুন হয়ে গেছে লেখাটা, তাই কি না, হ্যাঁ হয়ে গেছে। এবার বুলেটসের নাম্বারিংয়ে একটা নতুন জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। বুলেটসের নাম্বারিং যেটা এতক্ষণ দেখলেন, সেটা তো আপনারা দেখলেন সিম্বলিক বুলেট, আমরা কিন্তু ছবি এঁকে সেটাকেও কিন্তু বুলেট বানাতে পারি। কীভাবে বানাতে পারি দেখুন, এই যে এখানে আমার এটা ক্যানভাসটা খুললাম, মানে এমএস পেইন্ট অন করলাম, স্টার্ট বাটনে ক্লিক করে এমএস পেইন্ট অন করলাম, এটাকে আমি ম্যাক্সিমাইজ করছি, এই যে ক্যানভাসটা আছে ক্যানভাসটাকে আমি ছোটো করছি। দেখুন বুলেটসের নাম্বারিং শেখাতে শেখাতে আমি কিন্তু আপনাদের এমএস পেইন্টও কিছুটা শিখিয়ে দিচ্ছি। তো এইখানে যে পয়েন্ট রয়েছে, এই যে ধারে ধারে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পয়েন্ট, তো এই পয়েন্টের উপর রাখবেন, সঙ্গে সাথে দেখবেন ডবল অ্যারো এসে গেছে, এটাকে ক্যানভাসটাকে আপনি ছোট এবং বড় করতে পারেন। মাউসের লেফট বাটন যেটা আছে সেটাকে প্রেস করে আপনারা মুভ করবেন, তো এদিক ওদিক নিয়ে যাবেন, যেদিকে নিয়ে যাবেন, ছোট করবেন কি বড় করবেন সেটা আপনাদের ব্যাপার। তো আমি এটাকে ছোট করে রাখলাম, ছোট করে রেখেছি। এবার আমি একটা পিকচার ড্র করছি, এটা লোগো ড্র, ধরে নিন লোগো ছোট আমি আঁকছি লোগো, তো সেইটাকে আমি বুলেট হিসেবে ব্যবহার করব। তো কীভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদের দেখাই, ব্যবহার করছি। তো এইবার আমি কীভাবে করব, এবার আমি এখান থেকে একটা শেপ নিয়ে নেবো, এই যে রাউন্ড শেপ নিলাম, আমি প্রথমে কালার নিয়ে নেবো, আমি এই ব্লু কালারটা নিলাম, এখানে দুটো কালার থাকে, কালার 1 অ্যান্ড কালার 2, কালার 1 এবং কালার 2। কালার 1টা হচ্ছে আপনার টুলস কালার, আপনি যাই টুলস নিন, আপনি পেন্সিল নিন, আপনি ফিল বাকেট টুল নিন, আপনি ব্রাশ নিন, যে কালারটি নেবেন সেটার কালার বা টুল কালার, এটা কি টুল বলা হয়। টুল বক্স দেখতে পাচ্ছেন অপশানটা, এখানেও দুটো ট্যাব দেখতে পাচ্ছেন এমএস পেইন্টে, এখানে ক্লিপবোর্ড, ইমেজ, টুলস, অনেকগুলো অপশান গ্রুপ রয়েছে। এখানে টুলস দেখতে পাচ্ছেন, টুলসটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এই ব্লু কালার মানে কালার 1 যেটা আছে এটি হচ্ছে টুলস কালার, এখানে যাই কালার দেবেন এখান থেকে কালার বক্স থেকে ক্লিক করবেন, সেই কালারটা এখানে চলে আসবে। কালার যে 2 রয়েছে এই কালারটা 2, এটা কালার 2 কিসের, এই কালার 2 হচ্ছে কিন্তু ইরেজার কালার। কালার 2 এর কালার কিন্তু কোনোদিন চেঞ্জ করবেন না, কারণ কেন চেঞ্জ করবেন না, কি সমস্যা হবে আপনারা দেখাচ্ছি। ধরা যাক আমি এই রংটা চয়েস করেছি, আমি একটা পেন্সিল নেবো, এখানে আমি ড্র করলাম, হয়তো আমি ভুল হয়ে গেছে, একটু মুছতে চাইছি, তো আমি এখানে ইরেজারটা ক্লিক করব, ইরেজার ক্লিক করে আমি এখানে ইরেজ করব, দেখুন সুন্দর ইরেজ হলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইরেজ হলো না, এটা কিন্তু হোয়াইট
ওয়াশ হয়ে গেল। হোয়াইট ওয়াশ মানে এখানে ইরেজার কিন্তু হোয়াইটনারে কাজ করে। আমরা অফিসে যে হোয়াইটনার ইউজ করি তাই কি না, ওই হোয়াইটনারটা কেন কাজ করে, কোনো ডকুমেন্টে ভুল হয়ে গেছে, ভুল টাইপ করে বলি, যেখানে আমরা হোয়াইটনার করে দিলাম, সেই হোয়াইটনারের কাজটা কিন্তু এখানে ইরেজারটা করে। কীভাবে করছে দেখছি, ধরুন ভুল করে, মানুষ তো ভুল করতেই পারে, ভুল করে আপনার দেখুন কালার 2-তে ক্লিক হয়ে গেছে, কালার 2-তে ক্লিক হয়ে গেছে, আমি রং পরিবর্তন করেও ফেলেছেন, ঠিক আছে। পরবর্তীকালে মনে হলো না না না, এই কালার 2 তো রংটা চেঞ্জ হয়ে গেছে, আমার তো কালার 2 ব্যবহার করার কথা নয়, কালার 1 ব্যবহার করার কথা। তো কালার 1 আমি ক্লিক করলাম, আবার আমি পেন্সিলে আমি অন্য কিছু ড্র করলাম, ড্র হয়ে গেল। কিন্তু এই যে ড্রটা হলো, এবার আমি যখন মনে হচ্ছে না এটা ভুল করে ফেলেছি, আমি মুছবো কীভাবে, আমি এটাকে ইরেজারে মুছে দেবো। ইরেজার অবশ্যই আপনি জানেন ব্যবহার করতে। ইরেজার দেখুন ভালো করে, ইরেজারের রংটা কিন্তু এখন গোলাপি হয়ে গেছে, কারণ গোলাপি রং সিলেক্ট হয়ে গেছে। এবার যখন করছি দেখুন অবস্থাটা, ইরেজার এখন ব্রাশের মতো কাজ করছে, কোনো মানে আছে? এই জন্য বললাম কালার 2 এর রংটা কোনোদিন চেঞ্জ করবেন না। কালার 2 এ ক্লিক করুন, আগেই বলেছি মানুষ ভুল করতে বলে, ভুলটা সংশোধন করতে হবে, তো কীভাবে করবেন, কালার 2-তে ক্লিক করলেন, তারপর আবার হোয়াইট কালার চয়েস করলেন, সাদা রং চয়েস করলেন, আবার কালার 1-এ ফিরে এলেন। এইবার কালার 1টা ব্লুই রাখুন, আমি ব্লু ইউজ করতে চাইছেন, কালার 2 সবসময় হোয়াইট। কালার 2-এ হাত দেবারই দরকার নেই, সোজা কথা, কালার 2-তে হাত দেবারই দরকার নেই, দেবেন না হাত, কি দরকার, কালার 1 দিয়েই কাজ হচ্ছে। কালার 2 সাদা রং আছে, থাক না, ইরেজার তো থাক, আমার দরকার তো ইরেজার। এই দেখুন সুন্দর করে রংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইরেজারটা যদি বড় করতে চাই তাহলে আমি কী করে করব, কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল সুইচ, তারপরে নাম প্যাড মানে সাইডের ডান দিকে একদম ধারের দিকে যে সুইচ থাকে সেখানে প্লাস সুইচটা প্রেস করবেন, দেখুন বড় হয়ে গেল। কন্ট্রোল প্লাস দিয়ে ইরেজার বা ব্রাশ বা পেন্সিল যা ইউজ করুন সেটা সাইজ বাড়ে, কন্ট্রোল মাইনাস দিয়ে ঠিক উল্টোটা বিপরীত কমতে থাকে। কন্ট্রোল মাইনাস দিয়ে দিচ্ছে এবং কন্ট্রোল মাইনাস আস্তে আস্তে কমছে। এবার আমি এটা শেপ নিলাম, যে ড্রয়িংটা দেখাচ্ছিলাম সেই ড্রয়িংয়ে ফেলে আসি, রাউন্ড শেপ করলাম, একদম মাঝখানে নিয়ে গেলাম, রাউন্ড রাখলাম, আর একটা ছোট্ট রাউন্ড করছি, একদম মাঝখানে রাখবো, মোটামুটি মাঝখানে আছে। হ্যাঁ, এটা দেখতে একটু ওই ডিভিডি বা সিডির মতো দেখতে লাগছে না, হ্যাঁ কিছুটা সেরকম। এখান থেকে ফিল বাকেট কালার নিলাম, ফিল কালার বলা হয় বা ফিল বাকেট টুলও বলা হয়, ফিল বাকেট টুল ফটোশপে বলা হয়, একই রকম দেখতে লাগে টুলসটা, মানে আইকনটা একই রকম দেখতে। একটা ফিল উইথ কালার দেখেছেন, আমি এখানেও কিন্তু অপশানটা আছে, মানে মাউসটাকে ওই আইকনের ওপর রেখেছি, ক্লিক না করলেও আইকনের ওপর রেখেছি, নিচে নামটা দেখাচ্ছে, তো ক্লিক করলাম। আমার এখানে কালার 1-এর যে কালারটা চয়েস করা আছে সেটা আমরা দেখতে পেলাম যে আমি শেপের জন্য সেই কালারটা ইউজ করতে পারছি। একটু আগে দেখতে পেলাম যে আমি পেন্সিলও সেই কালারটা ব্যবহার করতে পারছি, মানে কালার 1-এ যা থাকবে পেন্সিল ব্যবহার করি বা ব্রাশ ব্যবহার করি, ফিল বাকেট ইউজ করি বা শেপ ইউজ করি, কালার 1-এ যে রংটা থাকবে সেই রঙেরই কাজ হবে। তো আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ফাঁকা জায়গাতে কালারটা হয়ে গেল, নীল রংটা হলো অবশ্যই। এবার আমি এখান থেকে সিলেকশন করছি, এই যে সিলেকশন বক্সটা নিলাম, ঠিক মাঝখানে বসালাম, একটুখানি বাঁদিকে সরালাম, ঠিক আছে। তারপর আস্তে আস্তে জিনিসটাকে নিয়ে এলাম ডান দিকে, নিয়ে অ্যাডজাস্ট করে নিচের দিকে নামলাম, দেখুন একটা সরু পার্ট কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। হোয়াইট থেকে হোয়াইট অব্দি এসেছি। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট প্রেস করলাম, দেখুন এসবিআই এর আমাদের অতি পরিচিত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোটা হয়ে গেছে, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম যাতে পুরো ছবিটা সিলেক্ট হলো। কন্ট্রোল এ হচ্ছে শর্টকাট কি, সিলেক্ট অল। এই কন্ট্রোলে আপনি এমএস পেইন্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সব জায়গায় ইউজ করতে পারেন। কন্ট্রোল এ, যে লেখাটা পুরোপুরি আছে পুরো ডকুমেন্টে যাই থাক, যে কোনো কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, পিকচার কন্টেন্ট, সেভ কন্টেন্ট, চার্ট যাই এনে রাখুন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে যাই আপনি লিখে রাখুন, যাই ছবি এনে রাখুন, যাই বা টেবিল বানিয়ে রাখুন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এর মাধ্যমে। তো কন্ট্রোল এ আমি প্রেস করেছি কিবোর্ড থেকে, সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, মাউসটা একদম মাঝখানে রেখে আমি এই সাইডে সরিয়ে আনলাম। কেন সরালাম, তার কারণ আমি চাইছি যে এই সাদা অংশগুলো যেন এক্সট্রা না থাকে, একদম যেন সাদা অংশগুলো এক্সট্রা না থাকে, কারণ এই বুলেট বানাবো, তাই নাকি না, বুলেট বানাবো। তো বুলেট বানাতে গেলে এই বুলেটটা এমনিতেই পুচকে আসে পুরো ক্যানভাস জুড়ে। এবার যদি ক্যানভাসে এক্সট্রা অপশানগুলো থাকে সেটা বুলেটের উপর ঢুকে যাবে, তাহলে ছবিটা অটোমেটিক ছোটো হয়ে যাবে। বুলেট তো এমনিতেও ওইটুকু, ওর ওপর যদি আরও এক্সট্রা ক্যানভাস ঢুকে ছবিটাকে ছোটো করে দেওয়া হয়, বুলেটের চোখের কী পড়বে, কিছুই চোখে পড়বে না। চলুন এবার আমি এটাকে সেভ করছি। কীভাবে সেভ করবো, এই যেখানে অপশানটা আছে ক্লিক করবো আইকনটা, এখানে সেভ অ্যাজ যাবো। সেভ অ্যাজ আমি কোথায় সেভ করবো, সেভ অ্যাজে আমি এটাকে ধরুন মিউজিক ফোল্ডারে, যে কোনো কিছু করতে পারি, মিউজিক, পিকচার্স, ভিডিও যেখানে সেভ করতে পারি। আমি মিউজিক ফোল্ডারে গেলাম, মিউজিক ফোল্ডারে আমি এটাকে সেভ করছি। আমি লোগো লিখে রাখলাম, লোগো।
এখানে পিএনজি দিচ্ছে, পিএনজি রাখার দরকার নেই, আমি এখানে জেপিজি ইউজ করলাম। জেপিজি আমি সেভ অ্যাজ টাইপে জেপিজি ব্যবহার করলাম, নিয়ে আমি এটাকে সেভ করলাম, হয়ে গেছে সেভ। এবার আমি এখান থেকে ক্লোজ করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। এবার আমি বুলেটস এর নাম্বারিং বানাচ্ছি। সিম্বলে ক্লিক করলেন, সিম্বলে ক্লিক করার পর চলে গেলেন ডিফাইন নিউ বুলেট। এখন আমি আর সিম্বল লাইব্রেরিতে ঢুকছি না, ক্লোজ করে দিলাম, আসছি পিকচার্সে গেলাম। এবার ওয়ার্ক অফলাইন, আমার ইন্টারনেটে চলছে, অফলাইন মোড জিজ্ঞেস করছে, অফলাইনে যাবেন না ইন্টারনেটে যাবেন, আমি ওয়ার্ক অফলাইন গেলাম। এবার আগের মতোই আসছি, কোথায় আমি আসবো পিকচার্স, আমি এখানে মিউজিকে এলাম, মিউজিকে এসে আমি এই লোগোতে এসে গেলাম, এসে গেছি ইনসার্ট করবো। দেখুন লোগোতে এই দেখুন সুন্দর করে ছবিটা চলে এলো, এসে গেছে না। এবার আমি এটাকে ওকে করলাম, এই দেখুন ওকে হয়ে গেছে। এবার ছবিটা কিন্তু চলে এসেছে। আমি ছবিটা এমএস পেইন্টে ড্র করেছি, সেই এমএস পেইন্টে ড্র করার ছবিটা কিন্তু এখন আমি বুলেটস হিসেবে আমি ব্যবহার করতে পারছি। এবার আমি এটাকে মুছিয়ে দিলাম। এবার আমি অন্যদিকে যাচ্ছি, অন্যদিক মানে কোন দিক দেখা যাক। নাম্বারিং, ঠিক তারপরেই আছে নাম্বারিং। এই যে 1 2 3 ক্লিক করলেন, 1 এলো, কিছু লিখলেন, আমি হিবিজে লিখছি চলুন, কিছু লিখলে এন্টার মারলাম, পরপর আমার লেখাগুলো চলে আসছে। আরেকটা এন্টার মারলাম, দেখুন ফাঁকা আছে। এবার আমি কিছু লিখলাম না, এন্টার মারলাম, দেখুন বুলেটটা ক্যান্সেল হয়ে গেল, কি সুন্দর তাই কিনা। আগের মতোই কিন্তু কাজ করলাম, মানে নাম্বারিংগুলো বা বুলেটগুলোর কাজটা একই হয়, যে পরপর যখন এন্টার মারছি একটার পর একটা বুলেট চলে আসে, আর যখন ডবল এন্টার মারি বা কিছু না লিখে যখন এন্টার মারি তখন বুলেটটা ক্যান্সেল হয়ে যায়। তো আরও দেখা যাক আর কিছু অপশান আছে এর মধ্যে। হ্যাঁ, এর ভেতরে আপনি অবশ্যই এখানে ড্রপ ডাউন লিস্ট আছে, আমি ক্লিক করবো, আপনাদের দেখাবো। ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে এতগুলো অপশান আছে, তাই না, সুন্দর সুন্দর অপশানগুলো আছে। এখানে 1 2 3 করতে পারি, 1 2 3 উইথ ব্র্যাকেট, 1 2 3 উইথ পয়েন্ট। এখানে 1 2 দিয়ে রোমান 1 অক্ষর রয়ে গেছে, দেখুন আই দিয়ে, তাই না, আই দিয়ে লেখা থাকে, আই আর ভি ব্যবহার করে ওরা রোমান অক্ষর। সেখানে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ক্যাপিটাল আর স্মল ইউজ করছে, তাই কিনা, স্মল আই ক্যাপিটাল আই দুটোই রয়েছে। তো পাশে দেখো চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়। তো আমি এ রাখলাম, ঠিক আছে। ধরা যাক আমি কিছু লিখবো, রেড গ্রিন আসছে না, একই ব্যাপার। আমি কিছু না লিখে আরটা এন্টার মারবো, দেখুন ক্যান্সেল হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু নাম্বারিং ব্যবহার করতে পারি। এখানে আর একটা অপশন আছে, ঠিক তারপরে এটাকে বলা হয় মাল্টিপল নাম্বারিং। তো দেখা যাক মাল্টিপল নাম্বারিং আমরা কীভাবে ব্যবহার করবো। মাল্টিপল নাম্বারিং যখন ব্যবহার করছি, সোজা চলে যাবো, সেই মাল্টিপল নাম্বারিং আমি ক্লিক করবো। দেখুন মাল্টিপল নাম্বারে ক্লিক করলে এতগুলো অপশন চলে আসে। বাই ডিফল্ট অপশনটা ধরুন এইটা আছে বা এইটা আছে, যেটা খুশি আমি এটাকে ক্লিক করলাম, 1 এসে গেছে, ঠিক আছে। আমি লিখলাম রেড, লিখলাম গিয়ে এন্টার মারলাম, 2 চলে এলো। এখানে লিখলাম গ্রিন, ঠিক আছে, এন্টার মারলাম, 3 চলে এলো। আমি এইবারে অন্য জিনিস করতে যাচ্ছি, মানে রেড রয়েছে থাক, গ্রিন রয়েছে, এই গ্রিনের আন্ডারে আমি আরও দুটো অপশান ব্যবহার করতে যাচ্ছি, মানে ঠিক যেরকম আমরা এক্সামের কোশ্চেন পেপারে যেমন থাকে 1 এর ABC, 2 এর ABC, সেই জিনিসটা করতে যাচ্ছি। তো আমি তার জন্য মাল্টিপল নাম্বারিংটা ক্লিক করেছি। আপনারা তো ভাবতে পারেন যে মাল্টিপল নাম্বারিং এই নাম্বারিংয়ে তফাৎ কী হলো। আমি তো এই মাল্টিপল নাম্বারিংটা ব্যবহার করছি, তো মাল্টিপল নাম্বারিংয়ে ক্লিক করার পর আমার এটা চলে এসেছে, তাই তো। এবার আমি কিন্তু এখানে নাম্বারিংটা সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছে যে সিলেক্ট হয়ে গেছে, যে নাম্বারিংটা সিলেক্ট হয়ে আছে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু এই মাল্টিপল নাম্বারিংয়েই কিন্তু ক্লিক করে রেখেছি, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি। আমরা যখন পুরো লেখাটাকে আমি এখন ডিলিট করলাম, আর একবার দেখাচ্ছি জিনিসটা, মাল্টিপল নাম্বারিংয়ে ক্লিক করলাম, প্রথম লেখাটাকে নিলাম, নিয়ে আমি লিখছি রেড। দেখতে পাচ্ছেন যেহেতু আমি মাল্টিপল নাম্বারিং ব্যবহার করছি, নাম্বার দিয়ে শুরু করছি, তাই নাম্বারটা সিলেক্ট হয়ে আছে। এখানে হাত দেওয়ার দরকার নেই, ও নিজে নিজে কাজ করবে। এন্টার মারবো, গ্রিন, যেরকমটা আগে বললাম এই গ্রিনের আন্ডারে আমি আরও দুটো কিছু আনতে চাইছি, অন্য কোনো দুটো পয়েন্ট আনতে চাইছি। এন্টার মারলাম, এন্টার মারে কিছু লিখবো না, কিন্তু কিবোর্ডে একটা সুইচ থাকে ট্যাব, ক্যাপস লক যে সুইচটা থাকে একদম বাঁদিকে, তার ঠিক মাথায় একটা সুইচ থাকে ট্যাব, ওই ট্যাবটাকে আমি প্রেস করব। ট্যাব প্রেস করেই দেখতে পাবো যে 2 এর আন্ডারে এ চলে এলো। এখানে আমি লিখলাম লাইট ডিপ, মানে লাইট গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন, ওকে। এন্টার মারবো, এন্টার মেরে সি, পরের পার্টটা চলে এসছে। আমি আর চাইছি না, আমি অন্য কালার চাইছি, রেড হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, গ্রিনের আন্ডারে লাইট অ্যান্ড ডিপ হয়ে গেছে। এবার আমি 1 2 এই যে পাশাপাশি আছে 1 2 এর পরে 3টা আনতে চাইছি, সিটা আমি আর কন্টিনিউ করবো না। কি করব, ওই একই জিনিস এন্টার মারবো, এন্টার মারলে কিন্তু আবার 3 চলে এলো, মানে 1 2 3 চলে এলো। এখানে আমি অন্য কালার লিখলাম,
বোঝা গেল? মানে আমি এন্টারের পরে যখন আমি ট্যাব মারছি তখন দেখতে পাচ্ছি একটা স্টেপ এগিয়ে যাচ্ছে, মানে 2 এর আন্ডারে এ, এর আন্ডারে রোমান 1 এরকম চলে আসছে। আর যখন এন্টার মারছি, ধীরে ধীরে এন্টার মারছি, তখন একটা একটা করে স্টেপ পেছন দিকে যাচ্ছে। প্রথমে এ থেকে বি আসবে, আর একটা এন্টার মারলে সি আসবে। আমি কিছু না লিখে যখন এন্টার মারছি, তাহলে 1 2 এর পরে যে 3, সেই সি এর পরে এন্টার মারলে, মানে সিতে কিছু না লিখে এন্টার মারলে আবার 3তে চলে আসছে। এসে গেল, আসবার পর আবার আমি নতুন লেভেল লিখতে পারি, লিখে দিলাম, ব্যাস। এবার যখন এন্টার মারছি 3 এর পরে 4 লাগছে। যদি 3 এর আন্ডারে কিছু রাখতে চাই, আবার আমি কিবোর্ড থেকে ট্যাব মারবো। যদি কিছু না রাখতে চাই, আবার এন্টার মেরে ব্যাক করে নেবো। 4 এসে গেছে, আবার এন্টার মারলে কিছু না লিখে 4টা ক্যান্সেল হয়ে গেল। এই যে মাল্টিপল নাম্বারিং, এটা কিন্তু আমরা নিজের ইচ্ছে মতো বানাতে পারি। এবার কিভাবে বানাবো সেটা আপনাদের এবার দেখাচ্ছি। পুরোটা সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, তারপরে আমি ডিলিট সুইচ প্রেস করলাম। কিবোর্ডে পুরো ব্যাকস্পেস দিয়ে ডিলিট করতে পারি, করলাম। মাল্টিপল নাম্বারিং কীভাবে আমরা করবো, বোল্ড ইটালিকটা অফ করে দিই। হ্যাঁ, এবার কাজটা দেখতে ভালো লাগবে। মাল্টিপল নাম্বারিং ধারে পয়েন্টে ক্লিক করলাম, এখানে অপশানটি এলো। কোনো অপশানে ক্লিক করবো না, আমি তো আমার মতো বানাবো। চলে যাব ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্ট। ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্টে এই অপশানটা আছে। এখানে আমরা 3টে স্টেপ আমরা পরপর করব। 3টে স্টেপ 1 2 3, মনে রাখবেন ওই 3টে স্টেপে কিন্তু করতে হবে। 3টে 1 2 3 1 3 1 টি বা 1 3 2 এরকম করলে কিন্তু হবে না, ঘেঁটে ফেললে হবে না, খিচুড়ি পাকালে হবে না। 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে সিকোয়েন্সে চলতে হবে। দেখিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপ কোনটা থাকছে। ফার্স্ট স্টেপ থাকছে আপনাকে এই লেভেলটাকে চয়েস করতে হবে। লেভেলটা চয়েস করলাম। সেকেন্ড স্টেপ কি থাকছে, সেকেন্ড স্টেপে চলে এবার নাম্বার স্টাইল চয়েস করতে হবে। নাম্বার স্টাইলে চলে গেলাম, ধরো আমি 1 1 চাইছি, করে ফেললাম রোমান 1 এসে গেছে। এরপর থার্ড স্টেপ কি হবে, আমি এখানে যদি চাই রোমান 1 এর লেখাটাকে একটু মডিফাই করতে চাই, মডিফাই করলাম। আমি করলাম এখানে একটা হাইফেন দিলাম আর একটা গ্রেটার দ্যান সাইন দিলাম, অ্যারো আমি চাইলাম এরকম। ওকে, ঠিক আছে। সেকেন্ড লেভেল আমি কি চাইছি, সেকেন্ড লেভেল আবার কিন্তু দেখবেন 1 2 3, মানে ফার্স্ট আমি কি করেছি, স্টেপ 1 এ আমি লেভেলটা চয়েস করেছি, স্টেপ 2তে আমি নাম্বার স্টাইল চয়েস করেছি, স্টেপ 3তে আমি মডিফাই করেছি নাম্বার স্টাইলটা। যদি প্রয়োজন পরে করবেন, নাহলে করবেন না। আমি করা যায় সেটা দেখাবার জন্য করছি, ঠিক আছে। নাও করতে পারিনি। থার্ডটা কিন্তু অপশনাল, ইচ্ছলে করবেন, না ইচ্ছলে করবেন না। যেটা বাই ডিফল্ট দেবে সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সেটাই রাখবেন। আমার পছন্দ হচ্ছে না, আমি চেঞ্জ করছি। আমি বত খুঁতখুঁতে মানুষ, আমি একটু চেঞ্জ করা ভালোবাসি। ধন্যবাদ। তো ঠিক আছে, আমি এবার সেকেন্ড লেভেলটা চলে যাবো। সেকেন্ড লেভেলটা গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি এই লেখাটা আছে, এবার এর পাশে একটা ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে। ব্র্যাকেটের জায়গায় আমি অ্যারো এখানে আমি ইকুয়ালস টু ইউজ করলাম। আমার যা ইচ্ছে আমি করতে পারি, আমি ইউজ করলাম, ঠিক আছে, হয়ে গেছে। আবার আমি থার্ড লেভেল করতে যাচ্ছি, থার্ড লেভেলে ক্লিক করব। থার্ড লেভেলে ক্লিক করে এখানে আমি রোমান চাইছি, রোমান 1 2 3 বা অন্য কিছু চাইছি। আচ্ছা চলুন এটাই ব্যবহার করা যাক, এটা ব্যবহার করে দিয়েছি, ঠিক আছে। এখানে আবার ব্র্যাকেটটা আছে, বাই ডিফল্ট ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটটাকে মুছে দিয়ে আমি এখানে ফুল স্টপ ব্যবহার করলাম, ঠিক আছে। দেখুন ভালো করে কিরাম হয়ে গেছে। ভালো করে দেখেন, এটা ওকে করলে কিন্তু বক্সটা চলে যাবে। ফার্স্ট যেটা লেভেল সেটাই আছে আপনার রোমান, ক্যাপিটাল রোমান লেটার সঙ্গে অ্যারো, তার পাশে এ উইথ ইকুয়ালস টু সাইন, দেন আছে আপনার স্মল রোমান 1, সাথে আছে ছোট্ট একটা ফুল স্টপ। ওকে করলাম। ফার্স্ট দেখুন চলে এসছে, তাই কি না? হ্যাঁ এসে গেছে। তো এবার আমি রেড লিখলাম, এন্টার মারলাম, আগেরটাই লিখছি, হ্যাঁ গ্রিন লিখলাম, লিখে ফেলেছি, এন্টার মারলাম। মারার পর সেই ট্যাব মারলাম, ট্যাব TAB ট্যাব সুইচটা আমি প্রেস করলাম, এই যে চলে এলো সেকেন্ড পার্টটা, হচ্ছে। আবার একটা এন্টার মারলাম, ঠিক আছে। এবার আমি আরো ভেতরে ঢুকতে চাইছি, কোথায়, আরো ভেতরে, ট্যাব মারলাম, এই দেখুন চলে এলো থার্ড লেভেলটা, এসে গেছে কি না? হ্যাঁ, এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো লাইট রেখেছি, কি রাখতে পারি, আচ্ছা এক কাজ করছি, আমি লেখাটাকে সাজিয়ে নিই। আমি ব্যাক স্পেস দিলাম, আমি লাইট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এন্টার মারলাম, বি চলে এলো, আবার এন্টার মারলাম, ব্যাক চলে আসছে, তাই কি না? এটা আগের মতোই কাজ করছে। তো আমি এটাকে এন্টার মারলাম, বি এসে গেল, এখানে আমি ডিপ ইউজ করলাম, হ্যাঁ এইটার এই পয়েন্ট পেয়ে যাচ্ছি। এন্টার মারবো, এন্টার মারার পরে আবার ট্যাব মারলাম, দেখুন পরের পয়েন্ট চলে এলো, ঠিক আছে। এখানে আমি নর্মাল লিখি একটা, দেখুন ডিপ লিখলাম, আবার এন্টার মেরে আমি লিখলাম ভেরি ডিপ, ওকে, এন্টার মারলাম। দেখুন 1 2 3 চলে এসছে, ফার্স্ট লেভেলটা আপনার হয়েছে।
রোমান ক্যাপিটাল 1 ক্যাপিটাল 2 তারপরে এন্টার বোর্ড ট্যাব দিয়েছি এ আর বি চলে এসেছে মানে সেকেন্ড লেভেল চলে এসেছে আবার এন্টার বোর্ড ট্যাব দিয়েছি তারপরে দেখলাম আমার থার্ড লেভেল চলে এসেছে এখানে আমি স্মল লেটার ইউজ করেছিলাম রোমানের ঠিক আছে এখানে কিছু লিখছি না না লিখে এন্টার মারলাম দেখুন সি চলে এলো মানে এ বি সি এই সিটা কন্টিনিউ হলো আর একটা এন্টার মারবো কিছু লিখবো না আরটা এন্টার মারবো দেখুন এই 3 চলে এসেছে মানে ফার্স্ট লেভেলে ফিরে এসেছে অর্থাৎ এন্টার বোর্ড ট্যাব দিলে আমরা স্টেপ 1 স্টেপ 2 লেভেল 1 লেভেল 2 লেভেল 3 করে আমরা এগোতে থাকছি আর কিছু না লিখে যখন এন্টার মারছি ধীরে ধীরে ব্যাকে আসছে মানে লেভেল 3 লেভেল 2 লেভেল 1 এ আসছে তো এইভাবে আমরা মাল্টিপল নাম্বারিংটা চয়েস করতে পারি বা বানাতে পারি লিখে ফেলেছি এবার আমি দেখাবো কিছু প্যারাগ্রাফ সেটিং কি হয় প্যারাগ্রাফ আমি প্যারাগ্রাফটা আনার জন্য বাই ডিফল্ট প্যারাগ্রাফ এমএস ওয়ার্ডে থাকে সেটা আনার জন্য কি ব্যবহার করছি একটা ইকুয়াল টু সাইন দিলাম ইকুয়াল টু সাইন দেওয়ার পর লিখবো আর এ এন ডি এরপর আমি কিবোর্ডের মাধ্যমে একটা ব্র্যাকেট ওপেন করলাম একটা ব্র্যাকেট ক্লোজ করলাম নিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম একটা কিন্তু প্যারাগ্রাফ চলে এসেছে বাই ডিফল্ট ঠিক আছে আমি পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি নরমাল সেটিং করে দিই আন্ডারলাইন যাব নান করে দেবো আন্ডারলাইন থাকবে না রেড কালারটাকে ব্ল্যাক কালার করে দিই হ্যাঁ আচ্ছা সাইজটাকে একটু ছোট করে দিই অনেক ছোট হয়ে গেল ঠিক আছে আমি তো অন্য জিনিস দেখাচ্ছি হোক হ্যাঁ এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করলাম একদম পয়েন্ট টু সিলেক্ট করলাম এখানে এই জিনিসটা আমি আগে দেখিয়েছি অ্যালাইনমেন্ট লেফট এলিমেন্ট সেন্টার এলিমেন্ট রাইট এলিমেন্ট এন্ড জাস্টিফাইড এলিমেন্ট ঠিক আছে বোঝা যাচ্ছে চারটে এলিমেন্ট থাকে এমএস ওয়ার্ডে লেফট সেন্টার রাইট এন্ড জাস্টিফাইড হয়ে গেছে এবার আমি কিছু ইন্ডেন্ট দেখাচ্ছি দেখুন ইন্ডেন্ট কোথায় করতে পারি আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম লেখাটাকে সিলেক্ট করার পরে আমি এইখানে গেলাম এই যে অপশনটা আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করলাম দেখুন এখানে একটা পয়েন্টের ওপর আমি মাউসটা নিয়ে যাচ্ছি আর নিচে যে প্যারাগ্রাফটা রয়েছে তার উপর কিন্তু এটা এফেক্ট করছে দেখা যাচ্ছে দুটো লাইনের মধ্যে পরস্পর কতখানি আমি ফাঁকা জায়গা রাখবো তার উপর এটা নির্ভর করে এখানে লাইন স্পেসিং অপশন এখানে অপশনের মধ্যে আরো কিছু এক্সট্রা জিনিস আছে ক্লিক করে দেখা যাক ভেতরে কি আছে এই দেখুন এতগুলো জিনিস রয়েছে জাস্টিফায়ার এখানে সেন্টার এ দেখা যাচ্ছে এখানে দেখুন কাজটা হচ্ছে কি না তো এক কাজ করলাম ওটা ক্যান্সেল করলাম আমি শুধু মাঝখানের প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম শুধু এইটুকুতে আমি যত ডিজাইন রাখতে চাই রাখবো উপরে দুটো রাখবো না বোঝার সুবিধার জন্য ঢুকে গেলাম এর মধ্যে তো এই দেখুন নিয়ে যাচ্ছি দেখুন যেটাকে সিলেক্ট করি শুধু সেটাতেই চেঞ্জ হচ্ছে বাকিগুলো কিন্তু হচ্ছে না ঠিক আছে লাইন স্পেসিং চলে গেলাম লাইন স্পেসিং এ জাস্টিফাইড বডি টেক্সট যা আছে রাখবো ঠিক আছে অনেক রকম লেভেল 1 2 আছে এগুলো সব ইন্ডেন্ট স্টাইল তখন আমি লেফট সাইড যখন নিয়েছি এরকম ক্লিক করছি একটা পর এই দেখুন লেফটের দিকে চেঞ্জ হচ্ছে লেফট সাইডে কিন্তু সরে যাচ্ছে এটা কিন্তু আমি যদি কোনো রকম নাম্বারিং ওয়াইজ কোনো একটা মেজারমেন্ট দিয়ে যদি আমি কোনো প্যারাগ্রাফকে লেফট বা রাইটে অ্যালাইন করতে চাই এখানে অ্যালাইন করলে তো বাই ডিফল্ট একদম লেফট মানে একদম বাঁদিকে চলে আসছে বাঁদিকের সুইচ আর যদি আমি এখানে রাইট এলিমেন্ট করি তাহলে একদম ডান দিকে চলে যাচ্ছে তো আমি যদি কোনো একটা মেজারমেন্টে করতে চাইছি একটা লাইনকে কোনো একটা ডকুমেন্ট আছে ডকুমেন্টের মধ্যে একটা প্যারাগ্রাফ যেটুকু দরকার সেটা করে নিয়ে সেইটাকে শুধুমাত্র সেই প্যারাগ্রাফটাকে যেটাকে আমি সিলেক্ট করেছি সেইটাকেই আমি একটা স্পেশাল অ্যালাইন করতে চাইছি এটার নাম্বার এবং মেজারমেন্ট আছে আমার মাথায় কাজ করছে যে এই মেজারমেন্টে আমি এটাকে অ্যালাইন করব তাহলে সেটা কিন্তু এই জায়গাতে করা যাবে বাইরে থেকে করা যাবে না এখানে কিন্তু চলে এসেছি চলে আসার পরে লেফটে রাখতে চাইছি লেফটে রাখছি এখানে চেঞ্জ হচ্ছে বা ধরুন রাইটে করতে যাচ্ছি তাহলে দেখুন রাইটও কাজ চলছে না হ্যাঁ ঠিক আছে এখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনগুলো আমরা চয়েস করতে পারি হ্যাঙ্গিং এলিমেন্ট দেখুন একটা সাইজ চেঞ্জ হচ্ছে আচ্ছা এবার বিফোর আফটার এটা কিন্তু ওপর নিচে কিন্তু জায়গা বানাবে দেখুন ক্লিক করছি দেখুন ঠিক আছে বিফোর আর আফটার এখানে কিন্তু পরপর চেঞ্জ হবে আমি এটাকে অফ করছি আর একবার করে দেখাচ্ছি ক্যান্সেল করছি আর একবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি চলে গেলাম স্পেসিংয়ে গিয়ে লাইন স্পেসিং অপশানে এই যে বিফোর এবার কিন্তু কাজ হবে এখানে এটা আগের মতো অবস্থা ফিরে এসছে বাই ডিফল্ট তো এবার আমি করছি এই যে দেখুন ঠিক আছে এইখানে কিন্তু আমরা স্পেস অ্যালাউ করতে পারি এই যে স্পেস দিচ্ছি আফটার সেগুলো কিন্তু আমরা মাল্টিপল করবো সিঙ্গেল করবো দেখতে পাচ্ছি এগুলো চেঞ্জগুলো হচ্ছে কিন্তু একটা করে মাল্টিপল কতগুলো লাইন গ্যাপ দেবে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি ঠিক আছে বিফোর অ্যান্ড আফটারগুলো আমরা ইউজ করতে পারি আফটার করলাম দেখুন চেঞ্জ হলো হয়ে গেছে না তো মানে এটা পুরোটা সিলেক্ট করবেন প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে স্পেসিং চলে যাবেন স্পেসিং এর লাইন স্পেসিং অপশনে ঢুকে যাবেন তারপর আপনি এখানে আফটার করবেন না বিফোর করবেন সেইটা আপনি এখান থেকে ইউজ করবেন দেখুন এতক্ষণ আমার ডোন্ট অ্যাড টু স্পেসে ক্লিক করা ছিল তাই এটাকে কাজ চলছিল না আমি এটাকে অফ করে দিলাম এবার কিন্তু আমি কাজ করতে পারছি দেখুন হচ্ছে কাজ
তো এইভাবে আমরা কাজটা করতে পারি। দেখুন ক্লিক করলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরভাবে না লাইন স্পেসিং জিনিসটাকে ইউজ করতে পারি। এবার আমি দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। লেখাটাকে আমি ডিলিট করলাম। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন কোথায়? যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই যে ধারে অপশনটা আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন। একটা একদম নর্মাল একটা লেখা লিখছি। দিস কম্পিউটার, লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, পাশে একদম ডান দিকে ফাঁকা জায়গায় কার্সারটা ক্লিক করে এটা এন্টার মেরে নিচে নামালাম, পেস্টে ক্লিক করলাম, এটা পেস্ট হয়ে গেল। এবার আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এইখানে অপশনটা দিয়েছি লোয়ার কেস আমি এটাকে পুরো ছোট হাতে করে দিলাম। ঠিক আছে, আমি এবার পুরো দুটো লাইনকে একসাথে সিলেক্ট করলাম এবং এই কপি করলাম, তারপরে পেস্ট করছি। যখন একটার পর একটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন এটা কিন্তু ঠিক পাশে পাশে পেস্ট হচ্ছে, তাই কি না? যখন পেস্ট করছি ঠিক তার পাশে পেস্ট হচ্ছে। ধরুন এরকম পেস্ট দরকার নেই, আমি পরপর ভার্টিক্যাল পেস্ট চাইছি, সেটা কিভাবে করবো? আমি কন্ট্রোল জেড করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করে আগের অবস্থা ফিরে গেলাম। ভার্টিক্যাল পেস্ট করার জন্য কি করতে হবে? ভার্টিক্যাল পেস্ট করার জন্য আমি কি করলাম, এখানে একটা এন্টার মারলাম, এন্টার মেরে নিচে নামলো কার্সারটা। যখন পেস্ট করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি একটা করে এন্টার মারছি কিবোর্ড থেকে, আর আমার কার্সারটা নিচে নামছে, সেখানে গিয়ে পেস্ট করছি। তো এইভাবে আমরা ভার্টিক্যাল পেস্ট করতে পারি। করে ফেলেছি, পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করে আমি চলে গেলাম ফাইন্ডে, কোনো একটা অপশান ফাইন্ড করতে চাইছি। ঠিক আছে, যেখানে আমি সেটা ফাইন্ড করতে চাইছি, ধরুন কম্পিউটার ফাইন্ড করতে চাইছি, তো ফাইন্ড অপশানে ক্লিক করে এখানে কম্পিউটার লিখে দেবো। লিখে দেওয়ার পরে যখন আমি এই যে সব কটা কম্পিউটার কিন্তু সিলেক্ট হয়ে দেখে দিচ্ছে, তাই কি না? এবারে রিপ্লেস অপশান ইউজ করছি। রিপ্লেস অপশানটা বেশ মজাদার। দেখুন রিপ্লেসে ক্লিক করলাম, রিপ্লেস একটা ছোট একটা বক্স চলে এলো, এখানে কম্পিউটার লেখা আছে। ধরা যাক আমি ইজ কথাটা চেঞ্জ করতে চাইছি, ইজ। ঠিক আছে, ইজ কথাটা চেঞ্জ করতে যাচ্ছে, আমি ইচ্ছু করে ভুলভাল করছি, কারণ এটা ফাইন্ড রিপ্লেস কেন ব্যবহার করা হয়? ফাইন্ড রিপ্লেস ব্যবহার করা হয়, ধরা যাক কোনো একটা নাম আছে, একটা ডকুমেন্টের নাম আছে, নামের বানানটা ভুল করে ফেলেছি, হতেই পারে নামের স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ধরা যাক কারোর নাম অভিজিৎ, ABHIJIT, এইভাবে আমি লিখেছি, যে অভিজিৎ এইভাবে আমি লিখেছি। ঠিক আছে, আমি নামের স্পেলিংটা এরকম জানতাম যে ABHIJIT। তো আমি একটা ডকুমেন্ট লিখেছি, 3-4 পাতা ডকুমেন্ট লিখে বলেছি, সেখানে অভিজিৎ এই নামটাই ব্যবহার করছি, মানে এই স্পেলিংটা ইউজ করছি, ABHIJIT। অভিজিৎ পরে এসে আমাকে বলছে, এই রে দাদা আমার তো স্পেলিংটা রং করে ফেলেছেন। বললো কেন, তোমার স্পেলিং কি? বললো আমি অভিজিৎ লিখি, মানে AVIJIT। এবার একটা 3 পাতার ডকুমেন্ট, বা ধরুন আরও বড় 10 পাতার ডকুমেন্ট, কোথায় কোথায় অভিজিৎ লিখে রেখে দিয়েছি, আমি স্পেলিংটা কীভাবে চেঞ্জ করব? আমি তো সেই ডকুমেন্টের মধ্যে যেটুকু আমার মনে আছে যে অভিজিৎ, ওই 10 পাতা ডকুমেন্টের মধ্যে নামটা 10 থেকে 12 বার এসেছে, প্রত্যেকবার আমি ABHIJIT ব্যবহার করেছি। এবার ও এসে বলছে আমার নামের মানটা ভুল, এবার আমি খুঁজবো বসে বসে? না, দরকার নেই। আমি জিনিসটা এই ফাইন্ড রিপ্লেস অপশনের মাধ্যমে করব। কিভাবে করব? আপনারা যদি একটু সিনেমা দেখেন, তো সিনেমায় একটা উদাহরণ বলছি, 3 ইডিয়টস সিনেমাটা মনে আছে? হ্যাঁ, 3 ইডিয়টসে কিন্তু এরকম একটা সিন দেখিয়েছিল, যেখানে শিল্পী আমির খান একটা ডকুমেন্টকে চেঞ্জ করছেন, যে স্টুডেন্টের পিছনে রাখতে যাচ্ছেন, যে স্টুডেন্টটাকে সবার হাস্যকর বানাতে চাইছেন, হাসির খোরাক বানাতে যাচ্ছেন, সেই স্টুডেন্টের নাম চতুর মনে পড়ছে। সেখানে মনে আছে সব করা শব্দ উনি চেঞ্জ করে ফেললেন, রিপ্লেস করে ফেললেন। এই সিনটা ওই 3 ইডিয়টস সিনেমায় ছিল, রিপ্লেস করে ফেলছে কি করে ওয়ার্ডকে। আমি অ্যাকচুয়ালি সেটাই দেখাচ্ছি, আমি অন্য ওয়ার্ড দেখাচ্ছি অবশ্যই, তো আমি সেটাকে দেখাচ্ছি, কীভাবে দেখাচ্ছি দেখুন। এইটাকে আমি চেঞ্জ করতে, ইজকে আমি ইচ্ছে করে ভুল করছি, বলে দিলাম, কিন্তু ইজকে আর হয় না, একদমই হয় না কোনোদিন, কোনোদিন হবে না। ইজ ইচ্ছে করে করছি, কারণ আছে একটা বোঝাবার জন্যে। আর লিখলাম, লিখে আমি রিপ্লেস অল করলাম। দেখুন কি কাণ্ড হয়ে গেছে, দেখুন কি অবস্থা। কেন হয়েছে এটা? কারণ আছে, কারণ আমি ক্লোজ করলাম, ক্লোজ করে কন্ট্রোল জেড করলাম, আগের অবস্থায় ফিরে এলাম। আমি যখন রিপ্লেস করেছি, অ্যাকচুয়ালি কম্পিউটার না এই যে ইজ লিখেছি না, আমি মনে করছি যে আমি এটা ইজ লিখেছি, কম্পিউটার কিন্তু দেখছে এটা IS লেখা, তো ও ডকুমেন্টের মধ্যে যেখানে IS দেখবে সেখানেই চেঞ্জ করে ফেলেছে। তো ইজটাকেও চেঞ্জ করে ফেলেছে, এই ISটাকেও চেঞ্জ করে ফেলেছে, কারণ দেখেছে IS, আমি লিখছি ইজ, আমি চাইছি এই ইজটা চেঞ্জ হবে। কম্পিউটার দেখছে সমস্ত ডকুমেন্টটা IS দেখলেও চেঞ্জ করে ফেলবে,
ও দেখছে আইএস, আমি দেখছি ইজ, ও দেখছে আইএস। ও যেহেতু আইএস দেখছে তার মানে কি এই আইএসটাকে ইজকেও আইএস দেখছে, THIS এর লেখার যে লাস্টে আইএস আছে এটাকেও আইএস দেখছে, তাই দুটো আইএস কি চেঞ্জ করে ফেলছে। তো আমি চাইছি এরকম হবে না, যেটা ইজ আছে সেটা চেঞ্জ হবে, আইএসকে পাত্তা দেবে না। কী হবে সেটা করবে, মোর অপশানে ক্লিক করবেন। এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছেন যেটাকে লেখা আছে ফাইন্ড হোল্ড ওয়ার্ডস অনলি, এখানে ক্লিক করবেন। দেখুন ফাইন্ড হোল্ড ওয়ার্ডস অনলিতে ক্লিক হয়ে গেছে। এবার কি হবে, তাহলে কিন্তু কম্পিউটার কিন্তু বুঝবে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, যেখানে আইএস ইজ একটা স্বয়ংসম্পূর্ণ ওয়ার্ড, কারোর সঙ্গে জুড়ে নেই, সেই শুধুমাত্র চেঞ্জ হবে। রিপ্লেসে ক্লিক করব, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আর দুষ্টুমি করেনি, দেখুন 12টা হয়েছে, আগেবার 24টা হয়েছিল, এবার হাফ 12টা হয়েছে। ওকে, এই দেখুন দিস আর ভুল ভালো হচ্ছে বোঝাই যাচ্ছে, ঠিক করে নেবো। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, Ctrl+Z করে আগের অবস্থায় ফিরে এলাম, রিপ্লেস করলাম। রিপ্লেস করে এখানে আমি আর একটা অপশন ইউজ করছি। আমি চাইছি যে দিস ইজ, এই যে আইএস লেখা আছে এটা ক্যাপিটালে, যেখানে যেখানে আইএস লেখা আছে শুধুমাত্র ক্যাপিটালগুলো চেঞ্জ হবে, বাকিটা কিন্তু হবে না, তাই কি না? চলুন আমি অন্য কিছু লিখছি, অনেকবার অনেক ভুলভাল জিনিস লিখেছি বাবা, এবার ঠিকঠাক লিখি। কম্পিউটার, আমি চাইছি এই যে ব্লক লেটারে যে কম্পিউটার লেখা আছে সেইটা এখন আমার ল্যাপটপ হয়ে যাবে, ল্যাপটপ। তো দেখতে পেয়েছেন আমি যেটাকে রিপ্লেস করতে চাইছি সেটাকে লিখবো ফার্স্টে ফাইন্ড ওয়ার্ডে, আর রিপ্লেস করে যে নতুন শব্দ আনতে চাইছি সেটাকে লিখবো এইখানে, মানে রিপ্লেস উইথ অপশানে। তো কম্পিউটারকে ল্যাপটপ বানাবো, ঠিক আছে। এখানে আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ একটু আগে আপনি জিনিসটা দেখেছেন আপনারা যে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে সব কটা কম্পিউটারই তাহলে তো ল্যাপটপ হয়ে যাবে, তাই কি না? তাই কি না? এখানে কম্পিউটার, এখানে ল্যাপটপ, সব করা যাচ্ছে। কিন্তু আমি চাইছি যেটা ব্লক লেটারে কম্পিউটার আছে শুধুমাত্র সেইটাই চেঞ্জ হবে, স্মল লেটারে যেটা আছে সেটা চেঞ্জ হবে না। কি করে হবে? সত্যিই তো, কি করে হবে? হবে তো, অপশান আছে, এই যে ম্যাচ কেস অপশান, ম্যাচ কেস অপশানে ক্লিক করবেন, তাহলে কি হবে, ও কিন্তু এবার দেখবে যে আমি এখানে যদি ক্যাপসলক লিখে রাখি ও ক্যাপসলককে চেঞ্জ করবে, ল্যাপটপ ও ক্যাপসলকটা কি বসাবে, যে স্মল লেটারে যে কম্পিউটার থাকে কিন্তু ও চিনতে পারবে না। এবার আমি কি করব, রিপ্লেস অল করব। দেখুন আবার আমি ক্লিক করলাম, অল ডান করে ভালো করে দেখুন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু ল্যাপটপ হয়ে গেছে, শুধুমাত্র স্মল লেটারগুলো কিন্তু ও ছেড়ে দিয়েছে। ল্যাপটপ যেটা আমার কম্পিউটার লেখা ছিল ব্লক লেটারে সেটাই কিন্তু চেঞ্জ হয়েছে, বাকিটা কিন্তু হয়নি। তার কারণ আমি এখানে ম্যাচ কেস অপশনটা ইউজ করেছিলাম। ম্যাচ কেস মানে কেস সেন্সিটিভ ওয়ার্ড, মানে ওই স্মল লেটার বা ক্যাপিটাল লেটার। একটু আগে আপনার চেঞ্জ কেস অপশন ব্যবহার করেছেন, সেখানে কেস কথাটা ছিল। তো ম্যাচ কেস মানে কেসটা ম্যাচ করছে, যেখানে কম্পিউটার ব্লক লেটারে লেখা আছে সেই কেসটা যাই ম্যাচ করছে, মানে যে যে ওয়ার্ডটা ব্লক লেটারে কম্পিউটার আছে সেই কেসটা ম্যাচ করে গেল, সেটাই ল্যাপটপ হিসেবে সেটা পরিবর্তিত হবে, অন্যটা কিন্তু হবে না। কারণ স্মল লেটারে কম্পিউটার কিন্তু এই ক্যাপিটাল কম্পিউটারের সঙ্গে ম্যাচ করছে না, তাই স্মল লেটার কম্পিউটার চেঞ্জ হলো না, ক্যাপিটাল যে ল্যাপটপ কম্পিউটার লেখা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমি যেগুলো দেখালাম এটা ছিল হোম ট্যাব। এরপর আমরা ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ সবকটা ট্যাবই আমি দেখাবো। একটা ভিডিওতে এক একটা ট্যাব নিয়ে আমরা কথা বলবো। তো আজকের মতো নমস্কার, এর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে নতুন নতুন যেগুলো আমি ভিডিওগুলো আপলোড করব, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবই থাকবে, সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, আপনারা জানতে পেরে যাবেন কখন আমি কোন ভিডিও আপলোড করছি, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। আমি অনেক চেষ্টা করি যে মজাদার করে পড়ানোর। এখানে অনেক জিনিস হয়তো লাগবে, সিলি বোকা বোকা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, হ্যাঁ অনেকেই হয়তো অনেক অপশান জানেন, সেগুলো এইভাবেই ব্যবহার করেন না, টুকটাক করলেই হয়ে যায়, এতটা বলার দরকার নেই। অনেক কিছু মনে হতে পারে, আবার কেউ হয়তো একদমই কিছু জানেন না, তাকে একদম বেসিক থেকে শেখালে ভালো হয়, তার জন্য কিন্তু এটা ভালো লাগবে। তো আমি চেষ্টা করলাম সবার জন্যই সব কিছু রাখার, একদম বেসিক লেভেলে A to Z খুব যতটা চেষ্টা করলাম আমি সহজ করে বোঝানোর করেছি ভিডিওটা। এর পরবর্তীকালে ভিডিওটা দেখবেন, আরও ভিডিও আমি আপলোড করব, অন্যান্য ট্যাব যেটা বললাম অন্যান্য ট্যাব দিয়ে সেই ভিডিওগুলো থাকবে। এই ভিডিওতে আমি হোম ট্যাবটা ব্যবহার করলাম, অন্যান্য ভিডিওতে পরবর্তী ট্যাবগুলো আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, নমস্কার।